এটা আপনি কি করছেন? স্বপন ইসলাম হাতের লাঠি ছুঁড়ে দূরে ফেলে দেয়। দাঁতের সাথে দাঁত চেপে বলল, ভালো করেছি, ওর মরে যাওয়াই ভালো। ফাতেমা বেগম মেয়ের চেহারাটার দিকে তাকায়। ফর্সা মুখ কালো হয়ে গেছে, চোখের পানি মাটিতে পড়ে গালে কাদা লেগে গেছে। অতি আদরের মেয়ের এই পরিণতি দেখে ওনার বুকটা হাহাকার করে ওঠে। কি থেকে কি হয়ে গেল? শ্যামাকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়। পানি এনে শ্যামার মাথায় ঢালে, যেন জ্ঞান ফিরে। স্বপন ইসলাম তখন রাগের মাথায় মারলেও এখন মনে হচ্ছে এত বেশি আঘাত করা ঠিক হয়নি। ছোট মানুষ সইতে পারেনি। উনি দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি শ্যামার দিকে নিবদ্ধ। রিপন তার আব্বার কাছে জানতে চায় কি হয়েছে। রিপনের প্রশ্ন শুনে সবাই উৎসুক চোখে ওনার দিকে তাকায়। স্বপন ইসলামের চোখে ভেসে ওঠে সন্ধ্যার দৃশ্য। প্রতিদিনকার মতো আজকে বিকালে চা খেতে বাজারে গিয়েছেন। পরিচিত মানুষদের সাথে গল্প করে বাড়ি আসার সময় এক ছেলেকে দিয়ে মোহাম্মদ আলী ওনাকে ডেকে পাঠায়। স্বপন ইসলাম হোটেলে যায়। মোহাম্মদ আলী ওনাকে বসিয়ে বললেন, আপনি তো শিক্ষক মানুষ, অথচ ঘরের মানুষকেই আসল শিক্ষা দিতে পারলেন না। স্বপন ইসলাম ওনার কথাই ধাতো বুঝতে পারল না, মাথা নেড়ে ভুরু কুচকে পড়ল। ঠিক বুঝলাম না। মোহাম্মদ আলী গম্ভীর গলায় পড়ল, নাম বোঝার মতো কঠিন কথা তো আমি বলি নাই। আপনার মেয়ে ফিরোজের পিছনে ঘুরে কেন? স্বপন ইসলাম বললেন। মানে? আপনার মেয়ে সামনে রাখেন। স্বপন ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওনাকে তাকিয়ে থাকতে দেখে মোহাম্মদ আলী বলল, আপনাকে ভালো মনে করছিলাম, কিন্তু আপনি যে এত লোভী তা কসমিনকালেও ভাবিনি। স্বপন ইসলাম রেগে যান। না জেনে ওনার সম্পর্কে এমন কথা বলাতে উনি বলেন, বাজে কথা বলবেন না, আমি লোভের কি করেছি? নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে এখন বলছেন কি করেছেন? আমার মেয়েকে আপনার ছেলের পেছনে কেন লেলিয়ে দিতে যাব? মোহাম্মদ আলী তাচ্ছিল্য করে বলল, কেন আবার আমার সম্পদ এর জন্য? এই তো বড় হোটেলের তো ফিরোজেই, তাকে হাত করে পারলেই ভালো না? স্বপন ইসলাম থতমত খেয়ে যায়। জীবনে কেউ কখনো ওনাকে এমন করে অপমান করেনি। রাগে কথা বলার খেই হারিয়ে ফেলেন। আপনার ছেলে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, সেগুলো দেখছেন না? মোহাম্মদ আলী ওনার গাল ভর্তি দাড়ির ওপর হাত বুলিয়ে পড়ল, পোলাপান মানুষ মন রঙে গেছে, তাই একটু তামাশা করেছে। আপনি আপনার মেয়েকে ঠিক করেন, ও যেন আর পিছু পিছু না ঘোরে। আমার মেয়ে পিছনে ঘোরে না। ঘুরে আমার ছেলেকে এমন পটিয়েছে যে সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। স্বপন ইসলাম অবাক হয়ে বলল, আমি এসবের কিছু জানি না। জানবেন কেন? মেয়েকে কি ঘরে রাখেন না? মেয়ে যে এমন বদমাশি করছে তা টের পাননি? আপনি কেমন বাবা, জন্ম দিতে পারলেই দায়িত্ব শেষ? নাকি নিজেই বড়লোক বাপের ছেলে দেখে মেয়েকে দিয়ে রেখেছেন? তাছাড়া সামান্য স্কুলে চাকরি দিয়ে তো আর এত বড় সংসার চালানো যায় না। পয়সাওয়ালা পার্টি ভাগে নিতে পারলে ভালোই হয়, আরাম আয়েসে বাকি জীবনটা কাটানো যাবে। কি বলেন? স্বপন ইসলামের চোখ জ্বালা করে। এই হোটেলে বসে কান্না করা খুবই দৃষ্টিকটু। উনি নিজেকে সামলে নেন। মোহাম্মদ আলী ফের বলেন, আপনাদের মতো ছোট বংশের মানুষের সাথে আমি কখনো কেন আত্মীয় করব না। ভালোই ভালোই মেয়েকে সামলে নেন, আর মেয়ের বিয়ে দিতে যা লাগবে সব আমি দেব। তারপরেও আমার ছেলে থেকে আপনার মেয়েকে যেন দূরে থাকে। স্বপন ইসলাম কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অপমানে শরীর টনটন করছে। আদরের মেয়ের জন্য আজকে ওনাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। এটা ভাবতেই ইচ্ছে করছে মরে যেতে। উনি বললেন, আপনার আর কিছু বলার আছে? মোহাম্মদ আলী হেসে বলল, ভাই সাহেব, রাগ করবেন না। ছোট মানুষ ছোট ছোট আত্মীয় খুঁজেন, এত বড় জায়গায় নজর দেওয়া ভালো না। আচ্ছা, আমি আমার মেয়েকে সামলে রাখবো, আপনার ছেলেকে আপনি সামলাবেন। যদি সে কোনো উল্টোপাল্টা করার চেষ্টা করে তখন ভালো হবে না। মোহাম্মদ আলী ভাবলেশীনভাবে বলল, আমার ছেলে উল্টাপাল্টা করবে কেন? বললাম না রং লেগে গেছে। রং শেষ হয়ে এলে আর ওর মুখও হবে না। এবার আপনি আসতে পারেন। স্বপন ইসলাম থমথমে মুখে হোটেল থেকে বেরিয়ে আসে। রিপনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার আব্বার মুখের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কড়া চোখে শ্যামার দিকে তাকায়। তার এখন ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। শান্তা আর ফাতেমা বেগম দুজনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওনারা মোহাম্মদ আলীকে ভালো মানুষ হিসেবে জানতো, কিন্তু উনি যে এমন মানুষ
তা কারোর জানা ছিল না। ফাতেমা বেগম এতক্ষণ শ্যামার প্রতি সদয় থাকলেও এখন ওনারও রাগ লাগছে, আরও একচোট মারতে ইচ্ছে করছে। শ্যামার মোবাইলে মেসেজ আসে। শ্যামার তখনও জ্ঞান ফেরেনি। মেসেজের শব্দে রিপন এগিয়ে গিয়ে মোবাইল হাতে নেয়। ফিরোজ মেসেজ করেছে। শ্যামা আব্বাকে তোমাদের বাড়ি গিয়েছে জানাও। রিপন মোবাইল বন্ধ করে প্যান্টের পকেটে রেখে দেয়। গমে গমে গলায় বলল, আজকে থেকে ওর ঘর থেকে বেরোনো বন্ধ, মোবাইল চালানো বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। স্বপন ইসলামের মাথা ঘুরে যায়। উনি হাই প্রেশারের মানুষ, অতিরিক্ত চাপ কিংবা টেনশন সহ্য করতে পারেন না। আজকে তো একেবারে মাত্রা অতিরিক্ত হয়েছে। রিপন ওনাকে ধরে রুমে নিয়ে যায়। ফাতেমা বেগম আর শান্ত ওনার পিছু পিছু যায়। সবাই চলে যাওয়ার পরে শ্যামার ডাগর চোখের কোণ বেয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ে। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, কিন্তু সে ভয়ে লজ্জায় চোখ খোলেনি। চোখ বন্ধ রেখে তার আব্বার সবগুলো কথা শুনে কষ্টে মন ভারাক্লান্ত হয়ে গেছে। ফিরোজ তো বলেছিল তার আব্বা আসবে, কিন্তু এসব বলার জন্য আসবে তা তো বলেনি। স্বপন ইসলামের জন্য সে আমার কষ্ট হয়, তার জন্যই আজকে উনি এত অপমানিত হলো। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করে। মেয়ে হিসেবে নিজেকে খুব ছোট লাগছে। ফিরোজ সারা সন্ধ্যা ছটফট করে কাটায়। তার আব্বা কি কথা বলে আসে সেই চিন্তায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। সে আমাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু তার মোবাইল বন্ধ। ফিরোজের কেমন অশান্তি লাগে। অকারণেই বুকটা ছটফট করে, গলা শুকিয়ে আসে, সারা শরীরে কেমন এক জ্বালাপোড়া অনুভব করে। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সে তার আব্বাকে ফোন দেয়। মোহাম্মদ আলী জানায়, শ্যামার আব্বা না করে দিয়েছে, উনি তো কাছে বিয়ে দেবে না। ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ফিরোজের পায়ের নিচের মাটি যেন মৃদু কেঁপে ওঠে। আপনি কিছু বললেন না? বলবো না আবার? আমার ছেলে শান্তি আনতে সব বলতে পারি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেনি। ফিরোজের বিশ্বাস হতে চায় না। সে বলল, আব্বা আপনি সত্যি বলছেন? ফিরোজ কান থেকে মোবাইল নামিয়ে চুপচাপ বসে থাকে। ইচ্ছে করছে এখনই সে আমাদের বাড়িতে যেতে, কিন্তু এত রাতে যাওয়া ঠিক হবে না। শ্যামার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই রাস্তাও বন্ধ। পরের দিন সকালে ফিরোজ ভাবে শ্যামার ফোনের অপেক্ষা করবে। শ্যামা কলেজে যাবে, তখন কথা বলবে, কিন্তু না, শ্যামা কোনো ফোন দিল না, না কলেজে গেল। এমন নিশ্চুপতা দেখে ফিরোজের চিন্তা বাড়ে। দুপুরে ফারিয়া তার শ্বশুর বাড়ি থেকে আসলে তাকে দেখা করতে পাঠায়, কিন্তু শ্যামার আম্মা ফাতেমা বেগম ফারিয়াকে শ্যামার রুমে যেতে দেয় না। জানায় শ্যামার শরীর ভালো না, পরে দেখা করবে। ফারিয়া এসে এসব জানালে ফিরোজ চিন্তায় পড়ে। কি এমন অসুস্থতা যে ফারিয়ার সাথেও দেখা করছে না? মনে হয় তার অজান্তে কোনো গোলমাল হয়েছে। ফিরোজ সন্ধ্যায় দুজন ছোট ভাই নিয়ে শ্যামাদের বাড়িতে যায়। শ্যামার বাবা ভাই তখন বাড়িতেই উপস্থিত ছিল। ফিরোজকে দেখে স্বপন ইসলাম রেগে যায়। হুঙ্কার দিয়ে বলল, এখানে এসেছো কেন? বেরিয়ে যাও। ফিরোজ বুঝতে পারে ঘটনার সহজ নেই। যাই ঘটেছে খুব খারাপ ঘটেছে। সে অনুনয় করে বলল, চাচা আমার কথাটা শুনেন। ফিরোজ কিছু বুঝে ওঠার আগে রিপন তার গালে থাপ্পড় দিয়ে ফেলে। তারপর কয়েকটা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে দেয়। দাঁতের দাঁত চেপে বলল, তোর আব্বার কাছে যা, ছোট লোকের বাড়িতে আসলে এইসবই পাবি। ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সাথে ছেলেগুলো বলল, ভাইগা এরালাই কন খালি। ফিরোজ মাথা নেড়ে না করে। সে চলো চলো চোখে শ্যামার বন্ধ দরজার দিকে তাকায়। শ্যামা বিছানায় কাঁথা গায়ে শুয়ে আছে। প্রচণ্ড জ্বরে সারা শরীর কাঁপছে। গতকাল রাতে এমন বেদম মার খাওয়ার পর তার শরীর আর সহ্য করতে পারেনি। সারা শরীর ভীষণ যন্ত্রণার কাতরে জ্বর এসেছে। বিছানা থেকে নামার শক্তিটুকু পাচ্ছে না। জ্বরের মাঝে মনে হচ্ছে ফিরোজের কাছে যেতে পারলে তার জ্বর সেরে যেত। ফিরোজের একটু হাতের ছোঁয়ায় তার অসুস্থতা নিমিষেই ভালো হয়ে যাবে। লোকটা তার ভালো থাকার জাদুমন্ত্র। পাগলটাকে দেখার জন্য মনটা কি ছটফট করছে। অসুস্থতা যেন আরও বেশি মনে পড়ছে। শ্যামা ব্যথায় কেঁপে ওঠে। ছেলেটার কাছে যেতে পারলেই শরীর ভালো লাগতো, কিন্তু সে ফিরোজের কাছে যাবে কি করে? তাকে যে আটকে রেখেছে। যদি আটকে না রাখতো তাহলে শ্যামা ঠিক চলে যেত। বাড়ির লোকেরা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছে, তাই তো আটকে রেখেছে। ফারিয়ার সাথেও দেখা করতে দেয়নি। সে ফারিয়াকে বলতে পারেনি যে ফিরোজ যেন তাকে নিয়ে যায়। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে আছে। টেবিলের উপরে দুপুরের খাবার ঢেকে রাখা।
খেতে ইচ্ছা হয়নি, আর কেউ তাকে খেতেও বলেনি। প্রেম করার অপরাধে শ্যামাকে সবাই ভুলে গিয়েছে। হঠাৎ শ্যামা ফিরোজের গলার স্বর শুনতে পায়। পরক্ষণেই তার আবার হুঙ্কার, রিপনের কথা আর থাপ্পড়ের শব্দ। শ্যামা কাঁথা সরিয়ে লাফিয়ে উঠে দেয়। শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ছুটে দরজার সামনে যায়। সে নিশ্চিত রিপন ফিরোজকে মেরেছে। শ্যামার চোখ উপচে পানি পড়ে। ভীষণ রাগী মানুষটা তার জন্য মার খাচ্ছে। শ্যামা দরজায় কান পাতে। বাহিরে কোনো শব্দ নেই কেন? ফিরোজ কি চলে গেছে? শ্যামা শুকনো গলায় ফ্যাস ফ্যাস করে আস্তে আস্তে বলল, ফিরোজ, ফিরোজ, আমাকে নিয়ে যাও। বাহির থেকে কোনো শব্দ আসে না। তার আস্তে বলা কথা হয়তো কেউ শোনেনি। কেউ শুনলে নির্ঘাত আবার মারত। শ্যামা দরজা ঘেঁষে মাটিতে বসে হু হু করে কেঁদে দেয়। ফিরোজ কিছু বলতে চাইছিল। যেভাবেই হোক সে জেনে গেছে শ্যামা বিপদে, তাই তো বাড়ি অবধি এসেছে। কিন্তু একজন আরেকজনকে চোখে দেখাও তো দেখতে পারল না। ভালোবাসে এত কষ্ট কেন? এত যন্ত্রণা কেন ভালোবাসে? ফিরোজের আব্বা এমন না করলেও পারতো। ফিরোজকে একরকম বলে তার আব্বাকে আরেক রকম বলেছে। শ্যামার শরীর এত দুর্বল লাগছে যে সে মাটিতে শুয়ে পড়ে। পাগলের মতো বোবা কান্না কাঁদতে থাকে। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে। দরজা বন্ধ, মোবাইল কাছে নেই। কিভাবে ফিরোজের সাথে যোগাযোগ করবে? কথা না হলে, দেখা না হলে শ্যামা পাগল হয়ে যাবে। ফিরোজ চুপচাপ রুমে বসে আছে। আজকে মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। থাকলে কি আর এমন হতো? সবাই এমন বেইমানি করতো। ছোটবেলায় মা বেইমানি করে চলে গেল। তারপর থেকে তার আব্বাকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবতো। কিন্তু আপন হলে কি উনি এই কাজটা করতে পারতো? পছন্দের কথা বলার পরে, নিজের আকুতিগুলো জানানোর পরে সে ভেবেছিল তার আব্বা তার শান্তির জন্য সব করবে। কিন্তু উনি তার বিপরীত করেছে। ফিরোজকে বুঝিয়ে দিয়েছে সে এই দুনিয়ায় কতটা একা, তার আর সুখ পাওয়া হবে না। উনি নিশ্চয়ই শ্যামার বাবাকে অপমান করেছে। তা না হলে ওনারা এত রেগে থাকবে কেন? উনি কি ভেবেছে এমন করলে সে শ্যামার হাত ছেড়ে দেবে? ভালোবাসা এত ঠুনকো? কখনোই না। শত বাধা আসলেও সে শ্যামাকে ঠিক নিজে করে নেবে। এই মেয়েটার জন্যই তো আজকে রিপনের মতো ছেলে তার গায়ে হাত দিতে পারলো। সে প্রতিবাদ করলে হয়তো শ্যামাকে কষ্ট পেতে হতো। ভীষণ রাগী ছেলেটাও ভালোবাসার জন্য চুপ থাকতে শিখে গিয়েছে। আচ্ছা, ওনারা শ্যামাকে কি আবার মেরেছে? তা না হলে শ্যামাকে দেখা গেল না কেন? ফিরোজের হাঁসফাঁস লাগে। দম বন্ধ হয়ে আসে অজানা ব্যথায়। বুকটা চিনচিন করে ভারী লাগে। চোখ ভীষণ জ্বালা করে পানি আসে। তার মনের কষ্ট বলার মতো একটা মানুষও দুনিয়ায় নেই। ফিরোজ মোবাইল থেকে শ্যামার ছবিটা বের করে ঠোঁটের কাছে এনে চুমু দেয়। ফিসফিস করে বলল, তোমাকে ঠিক নিজের করে নেব, তুমি চিন্তা করো না পাখিটা। মোহাম্মদ আলী এখনও বাড়ি আসেনি। ফিরোজ চাইলেই হোটেলে গিয়ে সব জিজ্ঞেস করতে পারত, কিন্তু না, সে বাড়ি আসার অপেক্ষা করছে। গেট খোলার শব্দ হওয়াতে ফিরোজ উঠে দাঁড়ায়। বের হয়ে দেখে মোহাম্মদ আলী সোফায় বসেছেন। ফিরোজ সামনে দাঁড়িয়ে বলল, আপনি স্বপন কাকাকে কি বলেছেন? যা বলছি তা তো ফোনেই বললাম। ফিরোজ শান্ত গলায় বলল, আর কি বলেছেন সেটা বলেন। মোহাম্মদ আলী বুঝতে পারে ছেলে যে কোনোভাবেই হোক জানতে পেরেছে, তাই আর কিছু লুকোয় না। ফিরোজ, আমি আগেও বলেছি শ্যামাকে আমি মানি না, সুতরাং তাকে বিয়ে করতে পারবো না। ফিরোজ চিৎকার করে বলল, ফিরোজ, আমি আগেও বলেছি শ্যামলাকে আমি মানি না, সুতরাং তাকে বিয়ে করতে পারবো না। ফিরোজ তার আব্বাকে সবসময় মেনে চলতো। সবার সাথে রাগী হলেও ওনার সাথে শান্ত ছিল। কিন্তু আজকের মতো এত রেগে যায়নি, এমন কর্কশ কণ্ঠে কথা বলেনি। উনি বললেন, ফিরোজ, বেয়াদবি করো না। বেয়াদবি কি করেছি? আপনি স্বপন কাকাকে উল্টাপাল্টা কথা বলেছেন কেন? বলছি ভালো করছি। এমন ফ্যামিলিতে কোনো আত্মীয় হবে না। আমার জান থাকতে ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবে না। ফিরোজ তেরা কণ্ঠে বলল, আমি এ বাড়িতে শ্যামাকে বিয়ে করে আনবই। তুই বেশি ফাজলামি করছিস। ফিরোজের কণ্ঠেও রাগে কাঁপতে থাকে। ফাইজলামি কি দেখেছেন? যদি শ্যামাকে বিয়ে না করান তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। মোহাম্মদ আলী বুঝেন ছেলে খুব রেগে গিয়েছে। উনি শান্ত করার জন্য বলেন, শান্ত হো, ভেবেচিন্তে কাজ করতে হবে। ফিরোজ দাঁত কিরমির করে মোহাম্মদ আলীর সামনে থাকা কাছের সেন্টার টেবিলটা লাথি দিয়ে ভেঙে ফেলে বলল, শান্ত শান্ত রাখতে চাইলে এমন কাজ কিভাবে করলেন? ভালোই ভালোই স্বপন কাকাকে
মানিয়ে নিন। অসম্ভব। ফিরোজ রুমে যেতে যেতে বলল। নিজের পয়সার অহংকার কিছুটা কমান। ফিরোজ রুমে যায়, অশান্তিতে সারা রুমই পায়চারি করে। যেভাবেই হোক দেখা করতেই হবে, কিন্তু উপায় কি? এর পরের দিন সকালে ফিরোজ ফারিয়াকে আবার শ্যামাদের বাড়ি পাঠায়। ফারিয়া ভয় পাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে শ্যামাদের বাড়ি যায়। তারপর সোজা শ্যামার রুমে চলে যায়। ফাতেমা বেগম তখন শ্যামাকে সকালে নাস্তা দিতে এসেছে। ফারিয়াকে দেখে ভুরু কুঁচকে তাকায়। তুমি কেন এসেছো? ফারিয়া হেসে বলল। কালকে তো এসে দেখা করতে পারিনি, তাই আজকে আসলাম। তারপর শ্যামার দিকে তাকিয়ে বলল। কি রে, আজকে কলেজে যাবি? শ্যামা ছলো চোখে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। শ্যামা কিছু বলার আগে ফাতেমা বেগম বলল। না না, শ্যামার তো জ্বর, কিভাবে যাবে? ও কয়দিন কলেজে যাবে না। ফারিয়া মাথা নেড়ে বলল। ওহ আচ্ছা। ফারিয়া বিছানায় বসতে গেলে ফাতেমা বেগম বলল। ফারিয়া, ওকে ওষুধ খাইয়ে দিয়েছো, এখন ঘুমাবে। তুমি না হয় পরে এসো। ফারিয়া বুঝতে পারে তাকে শ্যামার সাথে কথা বলতে দেবে না। সে মাথা নেড়ে উঠে দাঁড়ায়। ফাতেমা বেগমের পেছন পেছন যেতে নিয়ে সে পেছন তাকিয়ে ছোট্ট একদলা মোচড়ানো কাগজ শ্যামার দিকে ছুঁড়ে দেয়। তারপর চোখে হেসে বেরিয়ে যায়। শ্যামা কাগজটা হাতে নিয়ে লুকিয়ে ফেলে। বুকটা বেসামালভাবে কাঁপছে। ফাতেমা বেগম জলদি ফিরে আসে। এই ফারিয়া, তোকে কি দিল? শ্যামার অন্তরাত্মা কেঁপে ওঠে। কাগজে কি লেখা সে এখনো পড়েনি। শ্যামা মাথা নেড়ে বলল। কিচ্ছু দেয়নি। কি জানি দিল, আমি দেখলাম। না, ও তো তোমার সাথেই চলে গেল। ফাতেমা বেগমের বিশ্বাস হয় না। তুই উঠে দাঁড়া। শ্যামা উঠে দেয়। ফাতেমা বেগম অনেকক্ষণ খুঁজেও কিছু না পেয়ে দরজা আটকে চলে যায়। শ্যামা কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলে কাগজে ঘুটঘুট অক্ষরে লেখা। রাতে একটু দেখা করতে পারবে? শুধু একটু। পরিস্থিতি যাই হোক আমি সব ঠিক করে দেব। আমি আমার পাখিটাকে খুব ভালোবাসি। বাড়ির সামনে অপেক্ষায় থাকবো। শ্যামা ফিরোজের হাতের লেখায় অসংখ্য চুমু দেয়। চিঠিটা গালে ঘষে নেয়। তার মনে হচ্ছে এটা চিঠি না, এটা ফিরোজের হাত। ফিসফিস করে পড়ল। আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু দেখা করবে কি করে? আজকে দুরাত ধরে ফাতেমা বেগম শ্যামার সাথে ঘুমাচ্ছে। ওনার চোখ ফাঁকি দিয়ে যাওয়া অসম্ভব। শ্যামা চিন্তায় সারাদিন কাটিয়ে দেয়। ঘর থেকে কিভাবে বের হবে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে। আজকে শ্যামার ভাগ্য তার উপরে সদয় ছিল। ফাতেমা বেগম 2 রাত এক নাগারে জেগে থাকার ফলে প্রেশার কমে যায়। আর প্রেশার কমে যাওয়ার ফলে উনি প্রেশারের ওষুধ খেয়ে ঘুমায়। তাই রাত 12টা বাজতে বাজতেই উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। রাত 1টা। শ্যামা এতক্ষণ জিম ধরে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়েছিল। ফাতেমা বেগমের ভারী শ্বাস ফেলার শব্দ শুনে আস্তে করে উঠে বসে। নিঃশব্দে পা ফেলে বেরিয়ে যায়। দরজা ভেজিয়ে উঠোনে নেমে আসে। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে, কিন্তু প্রেমী মনকেও আটকাতে পারছে না সে। ফিরোজের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শ্যামা দ্রুত এগিয়ে যায়। বাড়ির একটু দূরেই একটা অন্ধকারে একটা মানব ছায়া ঠাই দাঁড়িয়ে আছে। শ্যামা দ্রুত সেদিকে এগিয়ে যায়। ফিরোজ শ্যামার দিকে তাকিয়েছিল। সেও একটু এগিয়ে যায়। বৈশাখী ঝড়ের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে। শ্যামা শব্দ করে কেঁদে ওঠে। ফিরোজ বলল। আস্তে, কেউ শুনে ফেলবে। শ্যামা চুপ হয়ে যায়। দুজনের ভালোবাসার স্পর্শ পেয়ে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। একে অপরকে পাগলের মতো আঁকড়ে রাখে। ফিরোজ শক্ত করে শ্যামাকে জড়িয়ে নেয়। ফিরোজ এত শক্ত করে ধরাতে শ্যামার আঘাতের ফলে ফুলে ওঠা কালশিটে হওয়া জায়গায় ব্যথা পায় সে। কুকিয়ে ওঠে। ফিরোজ বলল। কি? শ্যামা মাথা নেড়ে না করে ফিরোজের বুকে ঢুকে যাবার বৃথা চেষ্টা করে। ফিরোজের সন্দেহ হয় শ্যামার শরীর খুব গরম। তাছাড়া সে জড়িয়ে ধরাতে মনে হলো ব্যথা পেয়েছে। সে জোর করে শ্যামাকে নিজের থেকে সরাতে চায়। শ্যামা বলে। আর একটু থাকি। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে নেয়। মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে বলল। আগে দেখি কই ব্যথা পেয়েছো। শ্যামা চুপচাপ ফিরোজের কাজ দেখে। ফিরোজ আলোতে শ্যামার হাত গলা দেখে চমকে যায়। ফারিয়া বলেছিল শ্যামার জ্বর, কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিষয় ভিন্ন। হাতে গলায় কেমন কালো দাগ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এগুলো আঘাতের চিহ্ন। ফিরোজের বুক ধড়ফড় করে। এই দাগ কি সারা শরীরেই আছে? প্রত্যেকটা মানুষই হয়তো প্রিয় মানুষের কাছে আসলে কষ্ট ব্যথাগুলো একটু আশকারা পেলে হু হু করে
বেরিয়ে আসে। শ্যামার ক্ষেত্রেও তাই হলো। ফিরোজের কথাই বুক ভেঙে কান্না আসে। চোখ কুপচিয়ে পানির স্রোত বয়, মাথা নেড়ে হ্যাঁ জানায়। ফিরোজের মুখাবয় কষ্টে ভারাক্রান্ত হয়, তাকিয়ে থাক। শ্যামার পানিতে টলমল চোখের দিকে তাকিয়ে থাকে। ফিরোজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কান্নার তোড়ে শ্যামার ঠোঁট তিত্তির করে কাঁপিয়ে দেয়। ফিরোজ গম্ভীর কণ্ঠে বলল, কে মেরেছে? রিপন? আব্বা, ফিরোজ হাত দিয়ে চুল খামচে ধরে নিজেকে শান্ত করে বলল, ওনারাও না, কিছু হলেই গায়ে হাত তুলতে হবে। সেদিন আব্বা কি বলেছিল? মোহাম্মদ আলী তার আব্বাকে যা যা বলেছে শ্যামা সব ফিরোজকে বলে। ফিরোজ বলল, কালকে অনেক ঝগড়া করেছি, যেভাবেই হোক আমি মানিয়ে নেব। ফিরোজ আর শ্যামা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। শ্যামা বলল, কখন এসছো? ফিরোজ হেসে বলল। রাত 10টায়। শ্যামা অবাক হয়। এতক্ষণ অপেক্ষা করলে? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। শ্যামা আগেও ফিরোজের ওপর মুগ্ধ ছিল, এখন আরও মুগ্ধ হয়। ফিরোজ শ্যামার হাত ধরে পরম যত্নে নিয়ে আঘাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে, আঘাতে চুমু দিয়ে বলল। খুব কষ্ট হচ্ছে? ফিরোজের স্পর্শ ভালোবাসায় শ্যামা আরও বেশি কাঁদে, মাথা নেড়ে বলল। না। ফিরোজের চোখে পানি টলমল করছে, তার জন্যই তো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ভাগ্যিস অন্ধকার বলে শ্যামা তার কান্না দেখতে পেল না। মিথ্যা বলো না, মায়ের কারণে জ্বর উঠে গেছে আর তুমি বলছো কষ্ট হচ্ছে না। ফিরোজের ধরা গলার স্বর শুনে শ্যামা বুঝতে পারে রাগী মানুষটার তার জন্য একটা নরম মন আছে, যা এই মুহূর্তে তার ব্যথায় কাঁদছে। এতক্ষণ ব্যথা হচ্ছিল, তোমার কাছে এসে সব ভালো হয়ে গেছে। ফিরোজ চুপ করে থাকে। শ্যামা বলল, তুমি কাঁদছো কেন? ফিরোজ এবার খুব আলতো করে শ্যামাকে নিজের বুকে জড়িয়ে নেয়। দুনিয়ার সব সুখ বুঝি এই ছোট্ট মেয়েটার কাছেই নিহিত। এই পাখিকে কাছে পেলে এত শান্তি লাগে, এটা কাউকে বোঝানো যাবে না। শ্যামা বিড়াল ছানার মতো ফিরোজের বুকে মিশে থাকে। শ্যামা ফিরোজের বুকে চুমু দেয়। ফিরোজ আস্তে করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। শ্যামা কান্না ভেজা গলায় বলল, আচ্ছা। ফিরোজ দু হাতে শ্যামার গালে হাত রেখে মুখে অজস্র চুমু দেয়, কপালে কপাল ঠেকিয়ে বলল। খুব ভালোবাসি। শ্যামা দু হাত দিয়ে ফিরোজের গলা আঁকড়ে ধরে, গালে গাল ঘষে নেয়। আমিও তোমাকে খুব ভালোবাসি। দেখা করতে পারছিলাম না, মনে হচ্ছিল আমার দম আটকে আসছে। শ্যামা বিড়বিড় করে বলল। আমারও। এই শোনো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। ফিরোজ হেসে বলল। আমাকে ছাড়া বাঁচবে কেন? দুজন একসাথে বাঁচবো। শ্যামা ফিরোজের বুকে নাক ডুবিয়ে রাখে। এই মানুষটার শরীরের ঘ্রাণ এত ভালো লাগে। ফিরোজ শ্যামার কপালে চুমু দিয়ে বলল, বাড়ি যাও, কেউ টের পাবে। শ্যামা আবার বাচ্চাদের মতো কেঁদে দেয়। বাড়ি যাব না, আমি একবারে চলে এসেছি। ফিরোজ চুপচাপ শ্যামার দিকে তাকিয়ে থাকে, পরম যত্নে পাগল প্রেমিকার চোখের পানি মুছিয়ে দেয়। চলে এসেছো? হ্যাঁ। কেন? বাড়ি গেলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি থাকতে কোথাও বিয়ে হবে না, ঠিক আছে? না, ঠিক নেই, আমি বাড়ি যাব না। এভাবে চলে আসা ঠিক না। তোমার আব্বাকে আমার আব্বা অপমান করেছে। আমি চাই আমার আব্বা নিজের ভুল বুঝতে পারুক আর তোমার আব্বা যোগ্য সম্মান পাক। শ্যামা বুঝতে পারে ফিরোজ ঠিক কথা বলেছে, কিন্তু বাড়ি গেলেই বিপদ, তা সে জানে। সে চুপচাপ জড়িয়ে থাকে। ফিরোজ শ্যামাকে ছাড়িয়ে দূরে দাঁড়ায়। যাও। শ্যামা যায় না, চলো চলো চোখে তাকিয়ে থাকে। ফিরোজ হাসে, হয়তো প্রেমিকার মনের ভাষা বুঝে ফেলেছে। এগিয়ে এসে আলতো করে ঠোঁট স্পর্শ করে বলো, বাড়ি যাও শ্যামা, আর 1 মিনিট থাকলে আর যেতে পারবে না। শ্যামা তার হাত দিয়ে ফিরোজের গালে হাত বুলিয়ে নিজের হাতে চুমু দেয়। ফিরোজ বলল, কি হলো? তোমার স্পর্শ হাতে মেখে নিলাম। ফিরোজ হাত ধরে বলল, এমন করে আমাকে পাগল বানিয়ে দিচ্ছ কেন লক্ষ্মীটা? যাও, যেভাবেই হোক যোগাযোগটা রাখবো। আচ্ছা। হাসো, মুখ এমন করে রাখলে আমার খারাপ লাগে তো। শ্যামা হাসে। ফিরোজ গালে হাত দিয়ে বলল, আমার রানী। শ্যামা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যায়। কয়েকবার পেছনে ফিরে দেখে ফিরোজ তখনও দাঁড়িয়ে আছে। তার মুখে হাসি ফুটে ওঠে। সে জানেও না বাড়িতে তার জন্য কত বড় ঝড় অপেক্ষা করছে। জানলে ভুল করেও বাড়ি যেত না। কোথায় গিয়েছিলি? শ্যামার চোখ বড় বড় হয়ে যায়, কণ্ঠনালী শুকিয়ে মরুভূমি নাই খটখটে হয়ে যায়। শান্তিপূর্ণ মুচকি হাসি দিতেই ফ্যাকাশে হয়ে সেখানে ভর করে ভয়। শ্যামা দরজায় দাঁড়িয়ে হাত পায়ের মৃদু কাঁপন স্পষ্ট টের পায়।
অন্ধকার রুমের মধ্যে থেকে ফাতেমা বেগমের রুক্ষ কণ্ঠ আবারও ফিরে আসে। ভেতরে আয়। শ্যামার প্রাণ ফাঁকি ছটফট করে ওঠে। দুর্বল পা বাড়িতে রুমে প্রবেশ করে। ফাতেমা বেগম দরজা বন্ধ করে লাইট জ্বালায়। শ্যামা টিনের বেড়ার সাথে সিটিয়ে দাঁড়ায়। ঘরের আরেক পাশে শান্তা দাঁড়িয়ে আছে। শান্তাকে দেখে শ্যামা বুঝতে পারে শান্তাই ফাতেমা বেগমকে জাগিয়েছে। শান্তার মুখের ঠোঁট টিপা হাসি দেখে শ্যামার খুব খারাপ লাগলো। মানুষের ভাবি নাকি বোনের মতো হয়, কিন্তু তার ভাবি এমন কেন? শান্তাকে দেখে তার ঘৃণা লাগলো। ফাতেমা বেগমের চোখ দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। জোরে জোরে শ্বাস ফেলে বলল,